হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুষ্টিয়ার কিছু দর্শনীয় স্থান এবং বিখ্যাত কিছু খাবার খাওয়ার মুহূর্ত নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। কুষ্টিয়ার প্রথম দিনে আজ আমরা যাব শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়িতে। তাই আমরা দেরি না করে বাসা থেকে বের হয়ে পড়লাম এবং একটি অটো ঠিক করে নিলাম। আমি সহ আমার সাথে রয়েছে সৌরভ ভাইয়া, অনিক ভাইয়া এবং বাবি এবং আমাদের সবার ছোট ভাই হৃদয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম কুষ্টিয়া সদর থেকে রবীন্দ্র কুঠিবাড়িতে যাওয়ার মাঝ রাস্তায় অবস্থিত কয়রা ব্রিজে। রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা কুষ্টিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে। 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে। ঠিকই মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা চলে যাব আমাদের ঠিক নির্দিষ্ট গন্তব্যে। ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের সেই নির্দিষ্ট গন্তব্য রবীন্দ্র কুঠিবাড়ির গেটে। এখন আমরা চলে যাচ্ছি রবীন্দ্র কুঠিবাড়ির গেটের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে যে মামার কাছ থেকে জনপ্রতি 30 টাকা করে আমরা 5টি টিকিট কেটে নিলাম। টিকিট আমাদের হাতে, এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। টিকিট হাতে পেয়েই আমরা ভিতরের উদ্দেশ্যে রওনা হলাম। রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশ করতে হলে 2টি গেট পার করতে হয়। প্রথম গেট পার করার পরে রয়েছে বিশাল একটি মাঠ, সাথে রয়েছে কিছু ভবন, যেগুলোর নাম আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এই মাঠ পার করলেই পরবর্তী রয়েছে আরেকটি গেট, যেই গেট পার করলেই আমরা ঠিক রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশ করে যাব। দ্বিতীয় গেটে প্রবেশের আগে যে বিশাল বড় মাঠ এবং সোনারতরী গীতাঞ্জলি নামের যে ভবনগুলো সহ যে জায়গাটুকু রয়েছে সেগুলো সত্যি খুবই চমৎকার। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, সংক্ষেপে শিলাইদহ কুঠিবাড়ি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পর্দার তীরে অবস্থিত। কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি একটি বাগান ও পুকুর সহ প্রায় 11 একর জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ বাড়িটি বৈষ্ণব প্রাচীর দিয়ে ঘেরা। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংযুক্ত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত রয়েছে। 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথের জমিদারি শেখানোর দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোর এবং তার পরবর্তী কাল ও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতে থাকতেন। তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরানো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরানো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরানো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়ি নির্মাণ করা হয়। 1891 থেকে 1901 সালের মধ্যে 1 দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। কুঠিবাড়ির ভিতরের এবং বাইরের যে ইমারত এবং জায়গাটুকু রয়েছে সেগুলো সত্যি খুবই চমৎকার। আপনারা এখানে আসলেই আসলে রবীন্দ্রনাথের যে জন্মস্থান এবং রবীন্দ্রনাথের যে কৈশোরের সময়গুলো তা সত্যি বাস্তবভাবে উপভোগ করতে পারবেন এবং এর বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য তা আসলে সত্যি প্রত্যেকটা মানুষের নজর কাড়ে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিলাইদহে বাড়িটি রয়েছে তা সত্যি আমাদের জন্য খুবই গৌরবের এবং জায়গাটি সত্যি খুবই সুন্দর। আপনারা এখানে এসে নিজের প্রিয়জন এবং পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন।
রবীন্দ্র কুঠোবাড়ি দেখা শেষ, এখন আমাদের বিদায়ের পালা। এখন আমরা যাব রবীন্দ্র কুঠোবাড়ি থেকে লালন শাহের মাজারে। যাওয়ার পথে আমরা আরেকটি সুন্দর বাড়ি দেখতে পেলাম, যেটা নাকি আলাউদ্দিনের তৈরি করা। আলাউদ্দিন নামটাও এই এলাকায় খুবই পরিচিত। দেখতে দেখতে আমরা চলে আসলাম লালন শাহের মাজারের গেটে। গেটে প্রবেশ করার পালা শুরু। আমরা গেটের দিকে রওনা হলাম। এবারও আমার সাথে রয়েছে আমি সহ সৌরভ ভাইয়া, অনিক ভাইয়া, হৃদয় এবং ভাবি। লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হয় একটি মাজার। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিন তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী আগমনে ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। লালন শাহের মাজারের ভিতরের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা গেটে বাইরে চলে আসলাম। গেটের ঠিক সামনে রয়েছে একটি বিশাল মাঠ, যে মাঠেই বছরে প্রায় 2 বার একটি মেলা হয়ে থাকে। মার্চ মাসের 1 এবং অক্টোবরের 16 তারিখে এই মেলা দুটি হয়ে থাকে। মেলার সময় থাকে 3 দিন, একই 1 মার্চ থেকে 4 মার্চ এবং 16 অক্টোবর থেকে 19 অক্টোবর, এই দুইটি বছরের সময়ে মেলা হয়ে থাকে। এই মেলায় লালনের বিভিন্ন ভক্তরা বিভিন্ন স্থান থেকে এসে থাকে। লালনের মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই লালন মেলায় সারা দেশ থেকে তার বিভিন্ন শিষ্যের আগমন ঘটে। এছাড়াও দেশ বিদেশের থেকেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে থাকে। এখানে রাতভর বাউল গানের উৎসব চলে। এই উপলক্ষে মাজারকে রঙিন করে সাজানো হয়। চলুন ঘোরাঘুরির মাঝে পাপড় খেতে খেতে একটু ফান করে আসা যাক। এই যে মানুষ দিয়ে আছে অসহায়, নর নারী, শিশু, কতদিন এরা খায়নি। আমি সিঙ্গেল তো বলা যাবে না। মাজারে ঘোরাঘুরি শেষ করে আমরা লালন শাহের মাজার থেকে কলেজ মোড়ে যাওয়ার সময় ট্রেনে দেখা পেলাম। কলেজ মোড় কুষ্টিয়ার প্রত্যেকটি মানুষের একটি পরিচিত নাম। আমরা দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত কলেজ মোড়ের দিকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজ মোড়ের কুষ্টিয়া কলেজের গেটের দেখা পেব। কুষ্টিয়া কলেজ মোড়ে রয়েছে কিছু স্পেশাল ফুচকা ও চটপটির দোকান। আমরা তেমন একটি স্পেশাল ফুচকা ও চটপটির দোকানে যাচ্ছি। দোকান থেকে আমরা 3 প্লেট চটপটি এবং একটি ভাবির জন্য বেশি করে ঝাল দেওয়া ফুচকা অর্ডার করে নিলাম। মেয়ে মানুষ একটু বেশি ঝাল তো খাবেই। আলহামদুলিল্লাহ, রাত পার করার পর আমরা এখন রওনা হলাম কুষ্টিয়া থেকে সেই কাঙ্ক্ষিত পাকশি হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে। রেল স্টেশনে যাওয়া মাত্রই ট্রেন চলে আসলো। এখন আমরা ট্রেন উঠে রওনা করব পোড়াদা জাংশনের উদ্দেশ্যে। পোড়াদা যাওয়ার পরই আমরা টিকিট কেটে নিলাম বেড়ামারা রেল স্টেশনে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসলাম বেড়ামারা রেল স্টেশনে। বেড়ামারা থেকে পাকশি হার্ডিং ব্রিজে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ভ্যান বা অটো। আমরা এখন একটি অটো ঠিক করে রওনা হলাম সেই কাঙ্ক্ষিত পাকশি হার্ডিং ব্রিজের উদ্দেশ্যে। একটা কথা না বললেই নয়, হার্ডিং ব্রিজের পাশেই রয়েছে আরেকটি আমাদের বিশাল বড় লালন শাহ সেতু এবং সেই পাকশি এবং লালন শাহ সেতুর অপর পারেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখন আমরা পাকশি লালন শাহ সেতু পার হতে যাব। পাকশি লালন শাহ সেতুর টোল দেখা যাচ্ছে। টোল পার হলেই আমরা পাকশি লালন শাহ সেতুতে উঠে পড়ব। এখন টোলের টাকা পরিশোধ করার পালা। টোলের টাকা পরিশোধ করে একটি টিকিট হাতে নিয়ে আমরা রওনা হব পাকশি সেই লালন শাহ সেতুর উপরে ওঠার জন্য। আমরা টোলের নির্দিষ্ট ফি পরিশোধ করে রওনা হলাম লালন শাহ সেতুতে ওঠার জন্য। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন সেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন শাহ সেতু সহ পাকশি হার্ডিং ব্রিজ, যা দুটাই মানুষের নজরকে কেড়ে নেয়।
আমরা দেখতে দেখতে উঠে পড়লাম সেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু লালন শাহ সেতু। আপনারা এখন দেখতে পাবেন লালন শাহ সেতুর কিছু সৌন্দর্য এবং মনোমুগ্ধকর ভিউ, সাথে লালন শাহ সেতু থেকে তুলে নেওয়া পাশে হার্ডিং ব্রিজের ভিউ। আপনারা দেখতে শুরু করছেন লালন শাহ সেতু থেকে নেওয়া কিছু হার্ডিং ব্রিজের ভিউ। লালন শাহ এবং হার্ডিং ব্রিজের পাশেই রয়েছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে। এটি বাংলাদেশের বলতে গেলে প্রথম এবং বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকেই 2400 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন করা হয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই আমরা লালন শাহ এবং লালন শাহ সেতু পার করে অন্য পারে চলে যাব। ততক্ষণ আপনারা লালন শাহ সেতুর ভিউ উপভোগ করতে থাকুন। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন। দেখতে দেখতে আমরা পার করে ফেললাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু লালন শাহ সেতু। আমরা এখন চলে আসলাম পাঁচ রাস্তার মোড়ে। পাঁচ রাস্তার মোড়ের পরে রয়েছে পাবনা জেলা এবং পাঁচ রাস্তার মোড়ের এবারে রয়েছে কুষ্টিয়া জেলা। আমরা এখন রওনা হব আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ উদ্দেশ্যে। হার্ডিং ব্রিজ উদ্দেশ্যে যাওয়ার জন্য পাঁচ রাস্তার মোড়ের যে ডান দিকে সড়কটি রয়েছে সেটি আমরা বেছে নেব। এই রাস্তাটি পার করে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজের, এবং আমরা দেখে পেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজে আসার পরে আমরা কিছু দূর হাঁটার পরে দেখে পেলাম আমাদের একজন বাউল শিল্পীর। হার্ডিং ব্রিজের নিচে অতিরিক্ত গরম থাকার কারণে আমরা লেবুর শরবত খেতে খেতে সেই বাউল শিল্পীর লালন গীতি উপভোগ করলাম। আপনারাও শুনুন সেই বাউল শিল্পীর সেই অসাধারণ লালন গীতিটি। শুনেছি সারি সারি 9:30 দরজা তারি, লালন পাই যেতে পারি কোন দরজা খুলে ঘরে। গোলা ধর্নায় কুটুরি 9টা, তার পুরি চিলি কুটা, তাই এক পাগলা বেটা বসিয়া কায়া কেশরে। ধন্য ধন্য পাই যেতে পারি কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। তাহলে এবার চলুন জেনে আসি হার্ডিং ব্রিজ সম্পর্কে কিছু তথ্য। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপরে এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915। তৎকালীন ভাইস লর্ড হার্ডিংয়ের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য প্রায় 1.8 কিমি। এর উপরে রয়েছে দুইটি ব্রড গেজ রেল লাইন। দেখতে থাকুন আপনারা হার্ডিং ব্রিজের কিছু ভিউ। হার্ডিং ব্রিজ দর্শন শেষে আমরা আবারও রওনা হলাম কুষ্টিয়ার পথে। কুষ্টিয়া যার পথে আমরা আমাদের অটোওয়ালা মামার কাছে জানতে পারলাম বেড়ামারা গ্রামের বড়দিয়া নামক একটি বাজারে নাকি একটি বিখ্যাত ছোলা পাওয়া যায়। আমরা সেই ছোলা খাওয়ার লোভেই চললাম সেই বড়দিয়া বাজারের উদ্দেশ্যে। ততক্ষণ আপনারা সেই কাঙ্ক্ষিত লালন শাহ এবং সেতুর ভিউ দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই বড়দিয়া বাজারে ছোলার দোকানে। এই জায়গার নাম কি? আপনার কি কি দেওয়া আছে? এটার ভিতরে আছে পিলি আছে, তেল আছে, এগুলো থেপসি আছে।
কতদিনের ব্যবসা আপনার এটা? এটা হচ্ছে আমার আব্বা বিক্রি করে প্রথমত। আব্বা 36 বছর ধরে বিক্রি করে, আমি এখন বিক্রি করি। আমার নাস্তা শেষ হয়েছে। গতকালকে লিখেছি এত বড় দেন কত কেমন স্বাদ আপু? সুন্দর, এই স্বাদে তো লোভ লেগে যাবে না? হ্যাঁ লোভ, মানে আজ পর্যন্ত জন্মের যে বয়স প্রায় এই বয়সের মধ্যে এরকম ছিল আসলে কোথাও দেখি নাই। খাইও তো নাই আমরা, খাইও নাই, সত্যি অসাধারণ। কম দামে কিন্তু অনেক ছোলা, ও তো খেয়ে ফেলছে অর্ধেক প্রায়, অনেক খেয়ে দিয়েছিল। 30 টাকায় অনেক ছোলাই দিছে ভাইয়া। হার্ডিং ব্রিজ ঘোরা শেষ করে এসে আমরা পরদিন সকালে বের হয়ে পড়লাম কুমারখালীর রমেশ মিষ্টান্ন ভান্ডারের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমারখালীতে। এখন আমরা চলে যাব সেই বিখ্যাত ও নামকরা রমেশ মিষ্টান্ন ভান্ডারের দিকে। চলে আসলাম আমরা সেই রমেশ মিষ্টান্ন ভান্ডারের দোকানের সামনে। এই দোকানটি শুনেছি নাকি প্রত্যেকটি মানুষের মুখে মুখেই প্রচলিত এবং বিখ্যাত। এই দোকানে প্রায় 70 ধরনের বেশি মিষ্টি পাওয়া যায়, যার প্রত্যেকটি মিষ্টি খুবই সুস্বাদু এবং নামকরা। আমরাও এখান থেকে 2 থেকে 3টি মিষ্টি নিয়ে খেয়ে দেখবো আসলে মিষ্টি 2টো বা 3টা কেমন। আমরাও 2টি মিষ্টি অর্ডার করে নিলাম। এখন দেখা যাক, খেয়ে দেখার পালা। কেমন আমরা খুবই সত্যি ভালো, অনেক ভালো। আমরা প্রায় সেই কুষ্টিয়া থেকে এই কুমারখালী এই মিষ্টি রমেশ মিষ্টি ভান্ডার কথা শুনে মিষ্টি খেতে আসলাম। সত্যি এই যে 2টা মিষ্টি সত্যি খুবই খুবই মজা। ঠিক আছে। কুমারখালী থেকে মিষ্টি খাওয়া শেষ করে আমরা সরাসরি চলে আসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ভিতরের সৌন্দর্য দেখলে আপনি বুঝতে পারবেন মেডিকেল কলেজে ঘোরার জন্য এবং প্রিয়জন এবং ফ্যামিলি নিয়ে ছবি তোলা এবং সংরক্ষণের জন্য খুবই খুবই সুন্দর। আপনারা দেখতে থাকুন মেডিকেল কলেজের ভিতরের সৌন্দর্য। কুষ্টিয়া মেডিকেল থেকে আমরা চলে আসলাম কুষ্টিয়ার খুবই খুবই পরিচিত নাম কালা রুটির ঘরে কালা রুটি খেতে। এই দোকানটি অবস্থিত কুষ্টিয়ার খুবই পরিচিত নাম এবং যে নাম সবাই জানে, কুষ্টিয়া কলেজ মোড়ের পাশেই। এমনি আপনারা যে আমরা যে সাধারণ রুটি খেয়ে থাকি, এই কালা রুটির সম্পূর্ণ স্বাদে তার ভিন্ন। কালা রুটির স্বাদ এবং এমনি সাধারণ রুটির স্বাদ সম্পূর্ণ দুটি আকাশ পাতাল তফাৎ। দেখতে থাকুন আপনারা কালা রুটি বানানোর পদ্ধতি। কিছুক্ষণের মধ্যেও আমরাও একটি কালা রুটি অর্ডার করে নিলাম, দেখার জন্য এটি আসলে স্বাদ কেমন। এই রুটির সঙ্গে দিয়ে দিল আমাদের বিভিন্ন ধরনের ভর্তা। কেমন এটা স্বাদ কেমন? খুবই ভালো, অন্যরকম একটা স্বাদ। এটা তো অন্যরকম রুটি, এটার নাম নাকি কালা রুটি। অন্য রুটি থেকে কি আলাদা কিছু নাকি সেম? আমরা তো ম্যাক্সিমাম আটা রুটি খাই, গুঁড়া রুটি। এই রুটিতে প্রথম খাচ্ছি। ও আচ্ছা। হ্যাঁ, এই যে অনেক রকমের ভর্তা আছে, বেগুন ভর্তা, পেঁয়াজ, সরিষা, ঝাল ভর্তা, আর কি জানি কিছু। কালা রুটি ঘরের পাশে কুষ্টিয়া কলেজ মাঠে পাওয়া যায় একটি স্পেশাল ঝালমুড়ি। আমরাও চলে গেলাম সেই ঝালমুড়ি খেতে। মামার ঝালমুড়ি বানানোর কৌশল এবং পদ্ধতি খুবই খুবই ভিন্ন, আর যার স্বাদও খুবই খুবই ভিন্ন। মুড়িটি খেলেই একবার মানুষ বুঝতে পারবে এর স্বাদ খুবই খুবই অন্য মুড়ি আলাদের থেকে ভিন্ন। পরের দিন বিকেলে আমরা বের হয়ে পড়লাম কুষ্টিয়ার প্রত্যেকটি মানুষের মুখে পরিচিত নাম রাইনি বটতলার সেই স্পেশাল মালাই চা খেতে। চাটি নাকি খুবই বিখ্যাত এবং জনপ্রিয়, যা নাকি লোভনীয় বলা যায়। তাই আমরাও চললাম সেই চা খাওয়ার লোভে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই রাইনি বটতলের চার দোকানের সামনে।
আপনারা দেখতে পাবেন চায়ের দোকানের সামনে শত শত মানুষের ভিড়, এবং যে ভিড় দেখলেই বলা যায় চা সম্পর্কে জানতে বিখ্যাত। চলে যায় সরাসরি সেই বিখ্যাত চা আলমার কাছে, তার কাছ থেকে জেনে নিই চা সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম মামা, আমরা খুলনা থেকে এসেছিলাম। আপনার এই যে যে চাটা তৈরি করেন, এটা কতদিন ধরে তৈরি করেন? এটা ধরেন 2010 সালে থেকে শুরু হয়। ও আচ্ছা আচ্ছা। আপনার এই চার কি কোনো স্পেশাল নাম আছে? হ্যাঁ, মালাই চা। ও, আপনাদের এই চার মূল্য কেমন? মূল্য একটা 30 টাকা আর একটা 50 টাকা। ও, এই চার সাথে আরো কি দিচ্ছেন আপনারা? একটা এই যে পুরা রুটি। ও আচ্ছা আচ্ছা, রুটি একটু দেখাই দেন তো ভালো হতো। এই যে পা রুটি আর এই যে দুধ। হ্যাঁ, এই দেখো। ও আচ্ছা, আর এই যে পা রুটি। আপনাদের এই চার লোকেশনটা বললে ভালো হতো। লোকেশন হচ্ছে কুষ্টিয়া লাহিনী বটতলা। ও আচ্ছা আচ্ছা মামা, পশ্চিম পাড়া। আচ্ছা মামা ধন্যবাদ। ওকে বাবা। এখন তো চলুন দেখে আসা যাক চা বানানোর কৌশলটি, কিভাবে মামারা চাটি বানায়। দেখতে থাকুন আপনারা চা বানানোর কৌশল। দেখতে দেখতে আমাদের কাছেও সেই বিখ্যাত মালাই চাটি চলে আসলো। আমরা হাতে পেয়ে গেলাম সেই রাইনির বিখ্যাত সেই মালাই চাটি। চা দেখতে খুবই খুবই সুন্দর। চার সাথে মামারা দিয়ে থাকে একটি পাউরুটি, একটি পোড়া পাউরুটি। আমরা চাটি খেতে খেতে কিছুটা সময় কাছে রাখলাম। চায়ের মান এবং স্বাদ খুবই 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 সুস্বাদু। চাটি একবার খেলেই সে এ চায়ের প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়া বাধ্যতামূলকই বলা যায়। খুবই খুবই সুস্বাদু। রাইনি বটতলা থেকে বাড়ি ফেরার পথে আমরা চলে আসলাম কুষ্টিয়ার সব থেকে বিখ্যাত নাম, যা না বললেই নয়, তেলেগাজা ফ্যাক্টরিতে। আমরা চলে আসলাম কুষ্টিয়ার একটি নামকরা ফ্যাক্টরি, ভাই ভাই তেলেগাজা ফ্যাক্টরিতে। এখন আমাদের ভিতরে ঢোকার পালা। কুষ্টিয়ার তেলেগাজার নাম শুনেনি বা খায়নি এমন মানুষ বাংলাদেশে পাওয়া মুশকিল। কুষ্টিয়ার সদর ও কুমারখালী উপজেলাতে এ পেশার সঙ্গে জড়িত রয়েছে কয়েকশো পরিবার। হাত তৈরি খেতে দারুণ সুস্বাদু তেলের খাজা 200 বছরের ঐতিহ্য ধরে রেখেছে। খাবারটি কুষ্টিয়া নামের সাথে মিশে আছে। ক্রেতা আকৃষ্ট করতে নানা রকম হাক ডাকের মাধ্যমে রেল স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়া তেলের খাজা। কুষ্টিয়ার মুখরোচক এই তেলের খাজা এখন পরিণত হয়েছে ক্ষুদ্র শিল্পে। সারা বছর তৈরি হয় এই তেলের খাজা, তবে শীত মৌসুমে এর আলাদা কদর রয়েছে। এপ্রিল জুলাই মাস পর্যন্ত চলে তেলের খাজার মৌসুম। কুষ্টিয়ার হাজারো ঐতিহ্যের মধ্যে একটি তেলের খাজা। কুষ্টিয়ার তেলের খাজার নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ সংখ্যা খুবই কম। তাহলে দেখতে দেখুন কুষ্টিয়ার সেই বিখ্যাত তেলের খাজার কৌশল। তাহলে কুষ্টিয়ার সেই বিখ্যাত তিলের খাজা বানানোর পদ্ধতি দেখাতে দেখাতে আজকের আমাদের ব্লগটি শেষ করতে চলেছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেছেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।